স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আমরা গতদিন এই স্লাইডটাতে শেষ করেছিলাম, এবং আমরা যদি একটু মনে করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো যে এই মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে যে কোনো দুটো জায়গা আমরা খুব সহজেই নির্ধারণ করতে পারবো। আমরা যদি বলি যে এক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যোগ বিয়োগ করলে তাহলে কত থেকে কত যাবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যোগ বিয়োগ করলে কত থেকে কত যাবে, তাহলে দুইটা পয়েন্ট আমরা মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে খুব সহজেই পার্সেন্ট পয়েন্ট করে ফেলতে পারি। এবং এই পার্সেন্ট পয়েন্টের ধারণা যখন বৈজ্ঞানিকদের মাথায় আসলো, তারা তখন এই পার্সেন্ট পয়েন্ট থেকে তোমাদের কারো মনে হয় মাইক্রোফোন অন করা আছে, আওয়াজ আসছে এখানে, একটু মিউট করে দিলে ভালো হবে। আচ্ছা, তারা এই পার্সেন্ট পয়েন্টার ব্যবহার নিতে চাইলেন। ব্যবহার নিতে চেয়ে তারা দেখলেন যে ভালো কথা, এটা তো গেল একটা স্যাম্পল, এবং একটা স্যাম্পল থেকে আমরা যদি এরকম করে পপুলেশনে যাই তাহলে পপুলেশনের সাথে স্যাম্পলের দূরত্ব কতটুকু এবং সেই দূরত্বের ম্যাগনিটিউড কতটুকু, আমরা সেই ম্যাগনিটিউড দিয়ে আমরা এই দুটো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে দুটো জায়গা বের করতে পারি কিনা। এবং এইটা চিন্তা করেই তারা যখন আগালেন, তাদের ওই যে একদম প্রথমে আমরা ফার্স্টে শিখেছিলাম যে মিন থেকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের যে রেকর্ড স্কোর সেটাকে বিয়োগ দিতে হবে x মাইনাস এক্স বার, ওইটাকে তারা নিয়ে আসলেন। ওকে, x মাইনাস এক্স বার হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল ডেভিয়েশন, আমরা ওটাকে গড় করি, গড় করতে যেয়ে দেখি শূন্য হয়ে যায়, তখন আবার স্কোয়ার করি ওই শূন্যের বিপদ কাটানোর জন্য, কারণ যতভাবে চেষ্টা করছি সবগুলো চেষ্টাই ভুল হয়ে গিয়েছে। সুতরাং আমরা যেটা করি যে স্কোয়ার করে তারপরে নিয়ে আসি। তো তারা চিন্তা করলেন ওকে, আমরা ওইভাবেই যাব, কিন্তু আমরা দেখতে চাই যে পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে আমরা যদি স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একটা ম্যাগনিটিউড করার চেষ্টা করি। এইটা করতে যেয়ে তারা তখন এই কাজটা করলেন। কি করলেন? x মাইনাস এক্স বার অথবা x মাইনাস মিউ। x মাইনাস মিউ কি? আমি ইন্ডিভিজুয়াল ভ্যালু থেকে পপুলেশনের ভ্যালু বিয়োগ দিচ্ছি, আর x মাইনাস এক্স বার হচ্ছে যে ওই একটা স্যাম্পলের ভ্যালু থেকে, ইন্ডিভিজুয়াল ভ্যালু থেকে স্যাম্পলের যে মিন সেটাকে বিয়োগ দিচ্ছি। তাহলে ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন বের হলো x মাইনাস মিউ অথবা x মাইনাস এক্স বার দিয়ে। একে ভাগ করছে কি দিয়ে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। অলরেডি আমি ওখান থেকে পেয়ে গিয়েছি, অলরেডি আমার কাছে জানা আছে একটা স্যাম্পলকে আমি গড় করে সেখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়েছি। তাহলে ইন্ডিভিজুয়াল ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের তুলনায় কি পরিমাণ, কত পার্সেন্টেজ ডেভিয়েট করছে সেইটার গড় আমরা বের করি। তার মানে কি আরো স্ট্যান্ডার্ড লেভেলে গড় বের করার তারা চেষ্টা করলেন, এবং চেষ্টা করে তারা যে ক্যালকুলেশন করলেন এই ক্যালকুলেশনটাকে তারা নাম দিলেন জেড স্কোর অথবা জেড ভ্যালু। এটার আরেকটা নাম কি? স্ট্যান্ডার্ড নরমাল ডিভিয়েট। স্ট্যান্ডার্ড নরমাল ডিভিয়েট এটা কি জিনিস? এটা হচ্ছে যে নরমালি কি পরিমাণ ডেভিয়েট করে এইটার স্ট্যান্ডার্ডাইজ ডেভিয়েশনটা বের করা। তার মানে x মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা করে যদি আমি সবগুলোকে যোগ দেই, যোগ দিলে আবার কি হবে মনে আছে? বলো দেখি, যোগ দিলে কি হবে? x মাইনাস মিউ অথবা x মাইনাস এক্স বার ডিভাইডেড বাই s অথবা সিগমা কি হবে আমি যদি এটাকে যোগ দেই? জিরো স্যার। জিরো। ভেরি গুড, আমরা এটা অলরেডি জেনেছি যে জিরো হবে। এবং তারা এটাকে আবার তখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করার জন্য স্কোয়ার করলেন, স্কোয়ার করে তারা দেখলেন কি হয়, এবং তারা দেখলেন যে আমরা এইটাকে যদি এখন ধরে নিয়ে আগাই তাহলে স্ট্যান্ডার্ড নরমাল ডেভিয়েটের মিন হবে 0 এবং স্ট্যান্ডার্ড নরমাল ডেভিয়েটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে 1। এবং এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে 1 হচ্ছে তার মানে কি এক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে আমরা খুঁজে পাবো স্ট্যান্ডার্ড পপুলেশনের মধ্যে কি পরিমাণ ডেভিয়েশন হয়। এবং এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা খুঁজে পাবো, এখান থেকে আমরা তাহলে পপুলেশনের পার্সেন্টেজ পয়েন্ট খুঁজে পাওয়ার চেষ্টা করতে পারবো। আমরা পার্সেন্টেজ
পজিশন খুঁজে পেতে সহায়তা করবে এই ক্যালকুলেশনটা। এবং এখান থেকেই এই জেড স্কোরটা বৈজ্ঞানিকরা ব্যবহার করা শুরু করলেন। এখন আমরা নর্মালি কিন্তু কন্টিনিউয়াসলি যখন আমরা রক্ত পরীক্ষা করতে দেই, আমরা যখন কোনো একটা ব্লাড সুগার, ব্লাড হিমোগ্লোবিন অথবা ব্লাড কোলেস্টেরল যেটাই আমরা করতে দেই না কেন, আলটিমেটলি প্রত্যেকটার যে রেজাল্ট চলে আসে, এই রেজাল্টের পরে তোমরা দেখবে যে প্যাথোলজিতে কি লেখা থাকে, প্যাথোলজিতে লেখা থাকে বা বায়োকেমিস্ট্রি রিপোর্টে লেখা থাকে কি, যে নর্মাল রেফারেন্স ভ্যালু কত। তাহলে নর্মাল রেফারেন্স ভ্যালু কত এটা সেখানে লেখা থাকছে, এটা তারা পেল কোত্থেকে? এটা তো একটা প্রশ্ন আসতে পারে, তাই না, যে এই নর্মাল স্ট্যান্ডার্ড রেফারেন্সটা পেল কোত্থেকে? এই স্ট্যান্ডার্ড রেফারেন্সটা পেয়েছে তারা স্ট্যান্ডার্ড নর্মাল ডেভিয়েট থেকে। কি করেছে, যে আমরা ওই বৈজ্ঞানিকরা তারা এই প্রত্যেকটা সাধারণ মানুষের যে সমস্ত প্যারামিটার গুলো তারা পাচ্ছেন, এই প্রত্যেকটা প্যারামিটার তারা কি করছেন, প্রত্যেকটা প্যারামিটারের তারা গড় করেছেন, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করেছেন, এরপরে স্ট্যান্ডার্ড নর্মাল ডেভিয়েট বের করার চেষ্টা করেছেন। চেষ্টা করার পরে তারা দেখেছেন যে পপুলেশনে স্ট্যান্ডার্ড কি করে এই ইয়াটা যায়, এই পপুলেশনের এক একটা ভ্যালু কি করে ডেভিয়েট করে, এবং এই ডেভিয়েশনটা তারা যে করছেন সেইটাই তখন আমরা যে ডায়াগনোসিস করি, আমরা যে পরীক্ষা করতে দেই রোগীদেরকে, রোগীরা যখন রিপোর্ট নিয়ে আসে তারা যে বলছে নর্মাল রেঞ্জ এত থেকে এত পর্যন্ত, এটা হচ্ছে এই যে এসএনডির যে ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে তারা নর্মাল রেঞ্জ করে কি করেন, x মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এস। তাহলে এইটার পরে এই জেড স্কোরের একটা পার্টিকুলার পার্সেন্টেজ পয়েন্ট আছে, একদম অনেক বড় অনেক দূর পর্যন্ত পার্সেন্টেজ পয়েন্ট আছে, এবং এই পার্সেন্টেজ পয়েন্টের ব্যবহারটা হলো তারা করেন করে দেখতে চান। এখন তোমাদেরকে হয়তো বুঝতে কষ্ট হতে পারে, কিন্তু আমরা চেষ্টা করব তোমাদেরকে, এখানে একটা প্রবলেম দেয়া আছে, প্রবলেমটা দেওয়ার আগে আমি আগে তোমাদেরকে পার্সেন্টেজ পয়েন্টের এই জেড স্কোরটা দেখিয়ে দিই। পরবর্তীতে আমরা যদি জেড টেবিল লিখে দেই তাহলে দেখো অনেকগুলো ইমেজ আসছে, বা স্ট্যান্ডার্ড নর্মাল ডেভিয়েশন টেবিল। আমরা একটাতেই ক্লিক করলাম দেখার জন্য, বোঝার জন্য। আমরা যদি একটু বড় করে দেখি তাহলে দেখো এখানে দেখাচ্ছে কি, 0 থেকে -1.3, এগুলো কিন্তু 0.1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কি হয়, 0.2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কি হয়। 0 হচ্ছে মিন, একদম মিনে কত, এবং 0 মিনে কি হচ্ছে 50% অফ দ্য পপুলেশন, যে 0.50, 50% অফ দ্য পপুলেশন 0-র নিচে থাকে। হ্যাঁ, তাহলে এখন আমরা 0-র নিচে দেখছি কি 0.1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 0.2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে 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 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কত যায়, -1, প্রত্যেকটা পুরোটাই -1, তার মানে আমরা এটা নিচের ভ্যালুর দিকে তাকাচ্ছি। এরপরে আমি যদি আরেকটা নেই, এই দেখো এখানে কি হচ্ছে, এখানে একই রকম কিন্তু প্লাস 0, 0.1, 0.2, 0.3, 0.4 এরকম করে এক স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কত, তারপরে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কত, 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কত। ওকে, তাহলে এইভাবে আমরা কিন্তু বের করতে পারি। এবং জেড স্কোরটা সাধারণত মাইনাস থেকে প্লাস, এটা প্লাস দেখাচ্ছে, এটাও প্লাস দেখাচ্ছে, এটাও প্লাস। এখানে দেখো দেখাচ্ছে কি +2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, নিচে আছে একদম 4 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত, 4 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত এরা করেছে। তাহলে দেখো অনেক অনেক দূর পর্যন্ত একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম পার্সেন্টেজ আমরা কিন্তু এখান থেকে বের করতে পারি। এইটাও প্লাস, এইখানে মাইনাস। আচ্ছা, আমরা এই তোমাদেরকে আমি দিয়ে দেব যেটা মাইনাস প্লাস দুটোই আছে, এখানে শুধু একটা একটা করে ইমেজ গুলো, একটাও আমাদের পরিপূর্ণ চিত্র দিচ্ছে না। আমার কাছে ওই পিডিএফ আছে, আমি তোমাদেরকে দিয়ে দিব। কিন্তু তুমি আইডিয়াটা বুঝতে পারছো তো, আমি x - x বার
ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এস অথবা সিগমা এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা করার পরে একটা রেজাল্ট বের হবে। একটা রেজাল্ট বের হলে ওই রেজাল্টটা কি কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি পেলাম, তাহলে ওই রেজাল্টের অনুযায়ী আমি খুঁজবো যে যদি আমার হয় 1, যদি আমার হয় 1.2, যদি আমার হয় 1.5, তাহলে 1.5 এর এগেইনস্টে কত আছে। যদি -1.5 থাকে তাহলে আমার জন্য সহজ। কারণটা কি? কারণটা হচ্ছে যে আমরা অলওয়েজ যা কিছু রেজাল্ট পাবো আমাদের এক্সপ্রেশন হবে যে ওই অঙ্কটা এত পার্সেন্টের নিচে, সবসময় নিচেরটাই আমরা হিসাব করব। ওকে, তাহলে মাইনাস মানে নিচের টুকু, তাহলে যদি রেজাল্ট হয় -3.1 তাহলে বলতে হবে যে 10% আছে এর নিচে। ওকে, এইভাবে আমরা সাধারণত আগাতে থাকি। আচ্ছা, আমরা এবারে মূল আমাদের লেকচারে চলে যাই। তাহলে এসএনডি এর ব্যবহার আমরা এখনই একটা করার চেষ্টা করব। বলা হচ্ছে যে একটা এলাকায় আমি কিছু মানুষের নরমাল হার্ট রেট রেকর্ড করেছি। নরমাল হার্ট রেট রেকর্ড করেছি, এটা নরমাল হেলদি ইন্ডিভিজুয়ালে এবং এটা নরমালি ডিস্ট্রিবিউটেড আছে, আমি সেটাও ধরে নিয়েছি। এবং আমি দেখলাম যে তাদের মিন হচ্ছে 70 আর তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 10 beats per minute. Question: what area under the curve is above 80 beats per minute? তার মানে এই প্রশ্নটা একটু চালাকি প্রশ্ন। ওকে, ধরো আমরা অঙ্ক করব, তাহলে what area under the curve is above 80 beats per minute? আমাকে কেউ, এটা সায়েন্টিফিক ভাষা, এটা বায়োস্ট্যাটিস্টিক্স এর ভাষা, কিন্তু তোমরা তো সবাই বা আমরা সবাই তো স্ট্যাটিস্টিশিয়ান না। আমাদের যে জীবনে অনেকেই আছে যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করে না, বাট তাদের কাছে অন্যান্য জিনিসের গুরুত্ব আছে, সাধারণ ভাষায় তাদের জিনিসটাকে বোঝার গুরুত্ব আছে। তাহলে সাধারণ ভাষায় আমি এটাকে কি বুঝবো? এনিবডি জাস্ট ট্রাই, অথবা একজন ক্লিনিশিয়ান কি বুঝবেন? স্যার 90 বিট পার মিনিটের নিচে কতটুকু আছে? প্রশ্নটা হচ্ছে যে 80 বিট পার মিনিটে উপরে, সরি এখানে বলছে হোয়াট এরিয়া আন্ডার দ্য কার্ভ ইজ অ্যাবাভ 80 বিটস পার মিনিট। এইটার মানে ক্লিনিক্যাল এক্সপ্রেশনটা কি হবে, জাস্ট এইটুকুই বলো, চেষ্টা করো। হার্টবিট নরমালের চেয়ে বেশি স্যার। হার্টবিট নরমালের চেয়ে বেশি, হার্টবিট নরমালের চেয়ে বেশি, এটা কি জানতে চেয়েছে? বলা হচ্ছে হোয়াট এরিয়া আন্ডার দ্য কার্ভ ইজ অ্যাবাভ 80 বিটস পার মিনিট। কাছাকাছি আসছো, বেশি আছে আমি জানতে চাচ্ছি, কিন্তু এক্স্যাক্টলি কি জিনিসটা জানতে চাচ্ছি। চেষ্টা করতে থাকো স্যার। কত পার্সেন্ট পপুলেশনের হার্টবিট আন্ডার দ্য অ্যাবাভ দ্য 80 বিটস পার মিনিট, এটা কি চাচ্ছেন? আরেকবার বলো। কত পার্সেন্ট লোকের বা কত লোকের হার্টবিটস 80 এর বেশি, এটা কি চাচ্ছেন? কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। যে কোয়েশ্চেন হলো হোয়াট এরিয়া আন্ডার দ্য কার্ভ, এটা হলো স্ট্যাটিস্টিক্স এর ভাষা, কিন্তু একজন ক্লিনিশিয়ান জানতে চাইবে যে কত পার্সেন্ট লোকের হার্টবিট 80 বিটের উপরে। কিন্তু আমরা সেটা শিখবো পরে। আগে আমরা বলি যে আমরা যখন অঙ্ক করি, আমরা যে এখানে অলরেডি বলে দেয়া আছে যে জেড এর স্কোরের এটা কি এক্স মাইনাস এক্স বার অথবা এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই এস। আমরা যেহেতু এখানে মিউ আর সিগমা, আমরা এটাকে এক্স বারের জায়গায় মিউ সিগমাই ধরে নিলাম। ধরে নিয়ে জেড এর ভ্যালু কত আছে বলো দেখি। ওয়ান কি মাইনাস আর প্লাস? প্লাস। আচ্ছা, 1 যদি প্লাস হয় তাহলে আমাদেরকে এখন 1 এর এগেইনস্টে দেখতে হবে কত পার্সেন্টেজ। তাহলে আমরা যাই, আমরা 1 এর এগেইনস্টে কত পার্সেন্ট আছে দেখার চেষ্টা করি। দেখো তো এখানে 1 এর এগেইনস্টে কত আছে।
1.0 84%। হ্যাঁ 0.8413 মানে 84.13%-এর হার্টবিট কোথায় আছে? 80% এর উপরে। 80 বিটস পার মিনিটের উপরে। ওকে, আর কেউ কিছু বলবে? স্যার 80 বিট পার মিনিটের নিচে আছে। থ্যাংক ইউ, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা একটু আগে বলেছি যে কোনো রেজাল্টই আসুক না কেন আমাদেরকে বলতে হবে যে এইটার নিচে। তাহলে যে রেজাল্টই আসবে সেই রেজাল্টটা হচ্ছে যে এত পার্সেন্ট লোকের হার্টবিট 80 এর নিচে। এখন তুমি চিন্তা করো, আমরা যদি বলতাম 84% লোকেরই হার্টবিট 84 এর উপরে, এটা কি কোনো তখন কি মনে হতো? এরা কি তাহলে নর্মাল পপুলেশন? একটু সন্দেহ লাগতো যে এই এতগুলো লোকের হার্টবিট 80-র উপরে, এটা কেমন কথা? সুতরাং নর্মাল উত্তরটা হচ্ছে, স্বাভাবিক উত্তরটা, কারেক্ট উত্তরটা হচ্ছে যে 84.13% লোকের হার্টবিট 80-র নিচে। কিন্তু আমি বলেছি যে প্রশ্নটা একটু চালাকি করে দেয়া আছে যে কত পার্সেন্ট 80-র উপরে, তাহলে আমাদেরকে কি করতে হবে? স্যার 100 থেকে বিয়োগ দিতে হবে এটা। রাইট, আমাদেরকে 100 থেকে বিয়োগ দিতে হবে। এইটুকুই অতিরিক্ত কাজ করতে হবে, কখনো কখনো তোমাদেরকে করতে হবে না। পরীক্ষায় যেরকম প্রশ্ন আসবে সেই অনুযায়ী তোমরা এটা করবে। এবং তোমাদেরকে এই যে জেড স্কোরের যে শীটটা আমি দিয়ে দেব, আজকে এই গ্রুপে দিয়ে দেব। তোমরা এই জেড স্কোরের শীট দেখে কিছু কাজ, দু একটা অঙ্ক আমি দেব এবং তোমরা করার চেষ্টা করবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাই আমাদের এই প্রেজেন্টেশনে। তাহলে কি হলো যে আমরা বলছি এক্স বার অর মিউ ইকুয়ালস 70। তাহলে আমরা অঙ্ক করে দেখলাম যে এক স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপরে, তাহলে এক যখন পেলাম, ভ্যালু পেলাম আমরা 8413 ইত্যাদি ইত্যাদি। এবং ইন্টারপ্রিটেশনটা কি যে 84.13% অফ দ্য নর্মাল হেলদি ইন্ডিভিজুয়াল, তাদের হার্ট রেট কি 80 বিটের পার মিনিটের নিচে আছে। প্রশ্ন হচ্ছে কত পার্সেন্টের হার্টবিট 80 বিটের উপরে আছে, এবং আমরা ওটাকে বিয়োগ দিয়ে বলবো 15% অথবা 16% কাছাকাছি, যে এত পার্সেন্ট লোকের হার্টবিটটা গ্রেটার দেন 80 বিটস পার মিনিট। ওকে, আচ্ছা, এবারে আসি যে আমরা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা পড়বো, এবং এইটার পরে যে এই স্যাম্পলিং থেকে যে আন্ডারস্ট্যান্ডিংটা আসবে সেই আন্ডারস্ট্যান্ডিংটা নেওয়ার পরে আমাদের বায়োস্ট্যাটিস্টিক্সের এই আন্ডারগ্রেডের সিলেবাস কমপ্লিট। এখন এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন কেন আমরা এটা করব বা কেন এটা করতে চাচ্ছি, কারণটা হচ্ছে যে এই স্যাম্পলিং করেই আমাদের কাজ করতে হয়। আমরা পুরো পপুলেশন বাংলাদেশে এখন 18 কোটি 19 কোটি যাই বলি না কেন, আমি কোনোদিন কভার করতে পারবো না। ছোট একটা জায়গায় যেই আমাদেরকে নিতে হয়। আর আমাদের অলরেডি স্যাম্পলিং থেকে আমরা আইডিয়া পেয়ে গিয়েছি। কি আইডিয়া পেয়েছি? যে অল্প স্যাম্পল যদি পুরো পপুলেশনের কথা বলতে পারে, তাহলে তো আমাদের পুরো পপুলেশন ধরার দরকার নেই, পুরো পপুলেশনকে কভার করারও দরকার নেই। কিন্তু সায়েন্টিস্টরা তারা আরো এক্সাক্ট নলেজ নেয়ার জন্য, আরো স্পেসিফিক নলেজ নেয়ার জন্য, যে আমরা তো আন্দাজের উপরে, যেটা আমরা যখন উদাহরণ দিলাম ভাত নাড়া অথবা ব্লাডের এক্সামিনেশন করা, এগুলো তো তারা আন্দাজের উপরে মানে যেটা আসছে সেখান থেকে একটা অ্যাজিউম করে রেজাল্ট নিচ্ছেন। তারা বলেন না, আমরা এক্স্যাক্টলি কাজ করে আমরা দেখতে চাই যে পপুলেশনে আর স্যাম্পলে এই দুটোর সাথে ভেরিয়েশন কেমন হয়, এবং এই ভেরিয়েশনটার সাথে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের সম্পর্কটাও তারা খুঁজে বের করার চিন্তা ভাবনা করলেন। কারণ আমরা দেখলাম যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পড়ে আমরা বুঝতে পারি যে প্রবাবিলিটির জিনিসগুলো যদি বারবার রিপিট করা হয়, সেইগুলো আলটিমেটলি যে ফিগারটা দেয়, আমরা অলরেডি পড়েছি প্রবাবিলিটি হিস্টোগ্রাম, এবং সেটা কিরকম, সেটা নর্মাল কার্ভের মতোই দেখা যায়। সুতরাং তারা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন করলেন, এবং এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন করতে যেয়ে তারা ছোট একটা স্যাম্পলকে ধরলেন।
এখন তাদের ওই সবকিছু বাদ আমি এবারে আমাদের বরিশাল মেডিকেলে চলে আসি। ধরো বরিশাল মেডিকেল কলেজে ওভারঅল এক একটা ইয়ারে গড়ে ধরলাম 200 করে ছেলেপেলে ভর্তি হয়, তাহলে 5 বছরে থাকে হলো 1000 ছেলেপেলে। আমি এই যে ইউনিভার্সিটি গোয়িং পপুলেশনের ধরে নিলাম গড় হাইট জানতে চাই, তাহলে ক্লাস তো হচ্ছে, একটু জানিয়ে দাও তো ওই যে তোমাদের কোনো একজন জিজ্ঞেস করেছে আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে স্যাম্পলিং করে আমাদেরকে যেহেতু যেতে হবে এবং বরিশাল মেডিকেল কলেজের 1000 ছেলে মেয়ে আমাদের কাছে আছে, কিন্তু সারা বাংলাদেশের ইউনিভার্সিটি গোয়িং ছেলে মেয়ে আমাদের কাছে নেই। অথবা এটাকেই আমি ধরে নিলাম যে এটাই আমার দেশ, বরিশাল মেডিকেল কলেজ এটাই আমার দেশ, এবং এই বরিশাল মেডিকেল কলেজে যে 1000 ছেলে মেয়ে আছে এরাই আমার পপুলেশন। আচ্ছা ভালো কথা, আমি তো আমার মতো করে পড়িয়ে যাচ্ছি, তোমাদেরকে তো জিজ্ঞেস, তোমাদের সাথে তো বিদেশিরাও আছে তাই না? জি স্যার, বিদেশিরাও। কতজন আছে? স্যার 6 জন আছে আমাদের ব্যাচের, আর সিনিয়ররা আছেন কিনা এটা জানি না। আচ্ছা, না আমার এই ক্লাসের ব্যাপারেই আমি জাস্ট শুধু এই ক্লাসে যদি 6 জন থাকে তারা কি বাংলা বুঝতে পারে ঠিক মতো? স্যার সবাই ভালো বুঝে না, কেউ কেউ আছে একটু একটু বোঝে। সরি, তাহলে তো আমাকে একটু আগে থেকে আমারও ভুল হয়ে গেছে, আমি খেয়াল করিনি আমার অডিয়েন্স, সরি। আচ্ছা, এখানে is there any foreign students in this class? If there is anyone, can you respond please? Nobody? Out of the 6? আচ্ছা, যদি এখন কেউ না থাকে তাদেরকে একটু তোমরা জানিয়ে দিও যে আমি তো আসলে একজনকে দেখা যাচ্ছে কিন্তু কেন যে রেসপন্স করতেছে না সেটা বুঝতেছি না। একজন আছে না? জি স্যার। আচ্ছা, একজন আছে, তাহলে তাকে একটু করে দাও, একটু নক করে একটু কথা বলতে বলে দাও। আর ওই যে কে ঢুকতে পারছে না তাকে একটু হেল্প করো তোমরা, এখান থেকে তো আমি তো এখন ক্লাস থেকে ঢুকতে পারছে না। জুমে ক্লিক করে ওই আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে বলো, আশা করি এরপরে সে পারবে জুমের আইডি দিয়ে, আইডি পাসওয়ার্ড দিয়ে। আচ্ছা, আমি চেষ্টা করছি, তাহলে একজন আছে হয়তো কোনো না কোনো কারণে সে ঢুকতে পারছে না সামহাউ। আমরা সরি, ঢুকতে পারছে না বলছে, আমাদের একজন বিদেশি আছে, সে হয়তো কোনো না কোনো কারণে হয়তো কথা বলছে না। তারপরও আমি আরেকবার চেষ্টা করছি। কে আছে একজন? স্যার আসাদ আছে স্যার। আসাদ? জি স্যার, আসাদ। Is there anyone named Asad? I'm sure. Okay. Do you understand Bangla or not? Sir, not. Not. Sorry. So you should ask me that please don't give this lecture in your mother tongue. I'm really very sorry. I apologize. It's my fault. Problems. No, it's my fault. I should have checked my audience. Okay, so far we have discussed, I mean, just I'm trying to get the view. How far did you understand? Is there any gap that yes, this should be discussed further?
This lecture, the last lecture I studied when you were in YouTube, Mhm. when you uploaded it in YouTube, I studied it from there. And then could you understand, or was there any problem? No problem, sir. Okay. If there is any problem, are you residing in the hostel? I'm now in Palestine. You know, okay. So you all six are from Palestine? Yeah, there is six students from Palestine. Okay. Four From of no them other in country? Palestine and no other Okay, country. so in this class, all the foreigners are from Palestine. Yes. Okay, and all of you are in Palestine right now? Not all of them. Four of Not- them from now in Palestine, and two of them now in Bangladesh. Two of them in And Bangladesh. Okay. Okay. All right. I'm trying to help. I mean, from now on, I will give this lecture in English. So far, we have discussed. I want to repeat a little that if you understand the probability distribution, can you please tell me, was there any problem in understanding the concepts of probability distribution? no any problems. Okay, so you could follow my last lecture about the probability. Inshallah, sir. Inshallah. Okay, inshallah. I hope so. Then just a recap that from the probability distribution, we understood that if we repeat some experiments over and over again, and so by doing this, we get the idea of the probability distribution, how it works. And we found that, yes, the distribution of the repetition, it shows a normal distribution. That's why we call it a probability histogram. Okay. And now from that probability histogram, we went further. We went further to check, okay, this is the distribution, this is the standard deviation. And from a small sample of only 100 people, we could understand that the standard deviation and mean, this gives us 2 points and 2 percentage points. And if it gives 2 percentage points, then the scientists tried to make it a standard. Okay, let's see what happens to the population when we try to check it from the sample to the population. And so they did it with the formula that individual variation or deviation, that is x minus x bar, and divided by the standard deviation. So how far in the population the individual variation is differing, or what is the magnitude of difference from individual variation with the standard variation. So individual variation divided by the standard variation, or individual deviation divided by the standard deviation. And this calculation give rise to a very important parameter of calculation, which we call standard normal deviate, that is the z-score. And this z-score or z-score equals to x minus x bar divided by s, or x minus, if we go back, x minus mu divided by sigma, or x minus x bar divided by s. And from this, we learned something new, that this formula we use to in diagnostic purpose to set the normal ranges, because we usually find that if we cover one standard deviation plus minus, it covers 68% of the values. So it covers 68% of the population values. It should be when we try to extrapolate our calculation to the population. And then if it is 2 standard deviation,
then it covers 95%. So it's a good percentage coverage. So usually they took it, the scientists took the 2 standard deviation to be within the normal range. And if the value is below 2 standard deviation, then we call it, or we usually name the value as hypo. If it is blood sugar, we say hypoglycemia. So value is less than 2 standard deviation. If it is more than 2 standard deviation, we call it hyperglycemia. And then how did we decide? So you can see from the different books, it is written that yes, from 90 to 110 or 80 to 120 is the normal value. So how did they get it? So 80 is the value. This is the 2 standard deviation, minus 2 standard deviation value. And 120 is the value for plus 2 standard deviation. So they can tell that from 80 to 90 milligram percentage, 95% of the values are covered, of the population values are covered. And if it goes below 80, we say it hypoglycemic. And if it goes more than 120, we tell it hyperglycemic. This is how we decide. And to understand this, we went through a calculation. We went through a problem. It was given that if we assume the normal heart rate in normal healthy individuals, and we assume that it is normally distributed with mu equals to 70 and sigma equals to 10 beats per minute. And then we tried to put those figures into the formula, and then we get the value of 1. And 1, it corresponds to the value of 0.84134. And when we convert it to the percentage, it means that 84% of the individuals, or it's not individuals, the population people values whose heart rate is 80 beats per, less than 80 beats per minute. So this is our usual understanding. But the question was that what is the area under the curve above? That means in clinical understanding, we have to tell that what is the percentage of the heart rate that is above 80 beats per minute. And we get that it is only 15% or nearly 16%. So then we write that yes, around 16% of the normal healthy individuals, they have a heart rate greater than 80 beats per minute. Now, taking all this idea in mind, the scientists tried to work with a real population, but then they tried to understand from the real to the sample. Why? Because we cannot really cover 100% of the population. Say, for example, if we talk about Bangladesh, this is around 18 crore or 19 crore, whatever we say, then it stands that we cannot really cover. Or yeah, if you want to convert it, it means 180 million. So 180 million, it is really not possible to cover all the populations. So what the scientists did, they took a small portion. And then I want to try with my example. So say, for example, in our medical school, we have 1,000 students. Just I took the round figure of 1,000. So we have 1,000 students. Let's say this is a population. This is a whole country. If this is the whole country, then what will be its situation? All right. So we took these 1,000 students, and this is within reach, and we checked all the heights of these 1,000 students. So when we do this, all the heights of 1,000 students, it will give us to a mean value.
So it will give us to a mean value, and we will get a standard deviation also. So say, for example, if I do like this, this is my population, and then this population will have a value like this, and here is my mean, and I will denote this mean as, because this is a population. Now I want the response from the students and also from Asad. Can you help me? If this is a population mean, how do we denote, or what is the sign of the population mean? What shall we write? Asad? Mean value, sir. Yeah, what do we write for mean of population? What is Mean value? Mean value, but we do not write mean. We write a symbol. What is the symbol for population mean? Mu. Sir, mu. Mu. So we write mu. Oh, what is going on? এগুলো মোছার আবার উপায় কি? Eraser. Oops. Acha. I'm sorry, I'm not really good in technology. So we write it mu. Okay. And what will be the standard deviation of this population, Asad? If mu is the mean of the population, then what will be the standard deviation of the population? S, the letter of S. Letter of S for sample, but for population, because we are talking about population. This 1000 is a population. For sample, letter of S, correct. But for population? The letter of B. Sigma. Yes, this is called sigma, okay? Oh, okay, sir. No, something is going on. Maybe this is my fault. Okay, so now you understand. So mu is the population mean and sigma is the population standard deviation. So, and this is my country, and this country's name is Barishal Medical College. So we have a population value, height of the students of Barishal Medical College, mu, and the standard deviation. Now, I divide this 1000 students into 10 parts, and I just make a lottery, and I invite 10 teachers who are willing to do research, who are very enthusiastic about this research activities. I do this, and then I tell all those researchers that, okay, you do your sample study, because they did what? They did the sampling. They took a sample from this population. Because they are a small researchers, they cannot cover this 1000 population. So they took a sample of how many each? 100. 100. That's good. 100 each. So this 100 each will work individually with those 10 teachers. So every teacher should have a separate mean for those samples, isn't it? Yes, sir. Yes, if that is the case, let's put it together. Say, I, whatever, let's see. This is X1 bar. That is the mean of the first researcher. X2 bar, mean of second. In this way we have X10 bar. And we have 10 different mean values from 10 different researchers.
And these 10 different researchers got this mean value from the population of 1,000. Now, because they did the sampling, and we already got the idea that from the sample, we can get, or we can understand the nature of the population, because that's what we learned, that from sample can talk about the population. Let's see. And these are all are sample mean. Now I want to do this. I want to make a mean of these means. And I give a name. This mean name is X double bar. Now tell me, what will this X double bar look like? Mu. Okay, one is telling it should be equal to mu. Oh. Okay, it should be equal to mu. Any other understanding? X. S. Okay, someone is telling X bar will be equal to S. Any other? Sir, X. Oh, X. X will be many numbers, because X is from X1 to X1000. So which X it will correspond to? If we want to put that mu will be equal to X, which X? So this answer is confusing. X10. X10. Okay. Someone is telling it can be only X10. Why do you love 10 so much? Why don't you love X1 or X2 or other X's? There should be some understanding from you. The reason you talked about X10. স্যার ওই যে x1 x2 x3 এভাবে x10 পর্যন্ত ওগুলো গড় করলে স্যার 180 মানে 100টাকে আবার 10 দিয়ে ভাগ করলে 10 আসে স্যার ডাবল গড় No, it should not be the ideal explanation. Okay, so my question is that what will this look like? So some said mu, some said S, some said X, some went for a particular X, or it actually it should not be, we should call it X, it should be X10 bar. You have to understand, this is not actually X10. It is a bar, it's a bar value. That means it's a mean value. So many times the scientists tried, and they did it many times, 100 times, 1,000 times, and whatever the times you go on for this, you will find every time that my X double bar, which I want to say that this is the mean of the sampling distribution. That means all the sampling means. This X1 bar is mean from a sample. X2 bar mean from a sample. We did sampling, and then we had 10 groups, and we had 10 values. So this X double bar, or the grand mean, every time, whatever the times you try, it will be equal to mu. Every time it will be equal to mu. Okay? Now, because this is a sampling distribution, and we did it, and then we got mean of the means, and then mean of the means is equal to population mean when we tried so many times. What is the advantage of doing this? Or, I mean, what do we decide now from our experiment? Anybody?
No understanding? If there is no understanding, that means I couldn't teach you properly. You should go to the principal and tell that, sorry, we don't need this teacher. You have to come up with an answer. So does this mean that the sample represent the population? It is a representative sample? Of course, because these samples are from this population. The teachers took these values or took those 100 students from those 1,000. So they came from the, of course, from the population. But X double bar equals to mu. What information does it give us? You're right. Of course, they are from the population. স্যার আমাদের 10টা স্যাম্পল করার দরকার নেই, একটা স্যাম্পল নিলেই তো আমরা পেয়ে যাচ্ছি। মানে এটা বোঝা যায় যে আমি যদি পপুলেশনের জায়গায় শুধু স্যাম্পলও নিই তাতেও হচ্ছে। অনেকটা কাছে এসছে, you are more near but not exactly correct. I want sample distribution is equals to populations. So স্যার আমরা স্যাম্পল ডিস্ট্রিবিউশন করলে আমরা পুরো পপুলেশনের সিচুয়েশনটা জানতে পারবো। সো ওইটাকে আরেকটু ভেঙে বলো, এই কথাটাকে আরেকটু ভেঙে বলো। কথাটা তো অ্যানসার কারেক্ট আছে, আমি চাচ্ছি আরেকটু ভেঙে শুনতে। আমরা একটু আগেই বলেছিলাম যে already we decided or we understand the reality that we cannot cover all the 18 crore people or the 180 million people. But to understand the nature of the population, we took a small portion of the population and regarded as a population. And then we did some sampling. So now think of the real world. Every day, there are researchers, there are clinicians, and we are talking to our patients. We are examining our patients. We are taking the blood sample from the patients, and the data is just floating over the country. And you can see from every corner, say from Sher-e-Bangla Medical College, from Dhaka Medical College, from Dinajpur, from Sylhet, from Chittagong, from Khulna, everywhere, the researchers are doing this and they are working on a small sample. If someone just take all the samples and then do the sampling distribution, that means those samples have a mean. So there is a sample from Khulna, there is a sample from Jashore, there is a sample from Kushtia, there is a sample from Rajshahi, sample from Dinajpur, sample from Mymensingh, sample from Dhaka, sample from Faridpur, sample from Barishal, sample from Chittagong, sample from Kumilla, sample from Sylhet. If we collect all the samples, there will be some couple of, say, 10 or 20 means. And then if we do mean of the means, we can tell that this is the mean, say, blood sugar, or this is the mean height of Bangladesh population, can't we? So this is the advantage. You are telling that if we do sampling distribution, we can get population, but you have to spell it out clearly that we don't need to cover. Then from the sampling distribution, if we can get, we can do this, and then we can decide, okay, this is our population mean. So it's very easy to get to the population mean. We don't have to cover all the population means. But to understand that it covers, we had to take a sample population, but this sample population is very small, only 1,000. But from this 1,000, we got this idea. Clear, everybody? Or have any question? Anyone? Any confusion? No, if you understand, sample distribution ki population exact representation ki kore sir? Ekdom exactly. Scientists tried many times, not one time or not two times. They tried many times.
with many different values. But when they did sampling mean of the means, that means they did say, for example, there are 10 means, 20 means, 30 means, and they collected all the 10, 20, 30 means, and they did mean of the means. Every time that mean corresponds to the population, every single time. Okay? Yes, sir. Thank you. Most welcome. Now, my next question, because this is already a data set. This is a data set, and this data set has a mean. If this data set has a mean, it should have a standard deviation too. And I name the standard deviation as S, capital S. My question, how does this capital S look like? So sigma. Okay, someone is telling sigma. Any other? There is no one? Sorry, small s. Small s. Small s তো এখানে 10টা হবে x1 x2 থেকে x10 সুতরাং তুমি যদি small s বলো then there is again a confusion which one, so it's a confusing answer, but can we be specific? S equals to small s, but then small s, that means a big one is equals to small one. It's kind of confusing. Anyone? I mean, should it be exactly sigma, or it can be greater than sigma or less than sigma? I mean, just I'm giving you a thought, or you can tell I'm trying to divert you. In any way, your idea will be strong. Your understanding will be strong. Just I'm giving anyone in favor of sigma, or someone in favor of no, it should be equal to sigma. It should be greater than sigma, or it should be less than sigma. Anyone? স্যার আমরা কি z ইউজ করতে পারি? এখানে কোনো z ইউজ করা হবে না। আমরা শুধুমাত্র এইখানে যা কিছু পেয়েছি এখানে আমরা এখনো z এর কাছাকাছি যাইনি, সুতরাং whatever we got it here, we have to talk from this within our boundary. Anyone? Okay, if there is no one, then let me put some perspective. Okay, we have taken this value. This is the population. Now, from this population value, we have got 10 means. So this is the small, this value or distribution of these 10. Say, for example, x1 bar is somewhere around here. X1 bar. Then maybe x2 bar somewhere here. X3 bar is somewhere here. Then say, for example, x4 bar is somewhere here, if we try to look at it. And then x5 bar maybe somewhere here. 5. Maybe here is x6 bar somewhere here, isn't it? And then all these will be in their center as x double bar, which is very much equals to mu. Now tell me. Plus minus sigma. Plus minus sigma. Then should it be any correct answer? It should be either plus or minus or equals to.
plus minus, it cannot go in both places because standard deviation should be 1. That standard deviation, we will do the plus minus to see the location. Sir, greater than sigma? Greater than sigma. Okay. Now we get one answer. It should be greater than sigma. Now give me the explanation. Why are you in favor of greater than sigma? Because you have got some idea or some calculation or some understanding. So you are telling it should be greater than sigma. Sir, standard deviation যদি 1 হয় আর কি। Standard deviation 1 কেন হবে? ছেলেপেলেদের সবার উচ্চতা হচ্ছে কারো কারো হয়তো বা 150 সেন্টিমিটার, কারো কারো 180 সেন্টিমিটার। এই এত দূরে 150 থেকে 180 30, সেইখানে তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনলি 1 পাবে, কিভাবে আশ্বস্ত হচ্ছ? যদি 1 হয় তাহলে তো আরেকটা কোশ্চেন, যদি just try to think the shortest boy in your class and the tallest boy in your class, then you assume whether it will give you only 1 standard deviation. The standard deviation should come to 1 only. No sir, no, it will not. Okay, then try to think easy way, because I have already given you some clue about the distribution of those 10 means. Or if it is hard for you to understand, let me put it here. Maybe this is the position of x1 bar, this is the position of x2 bar, x3 bar, x4 bar, x5 bar, x6 bar, x7 bar, x8 bar, x9 bar, and x10 bar. So this is another distribution. Initial distribution is for 1,000 people, 1,000 students. And this new 10 distribution is only, though from 1,000, but this is from only 10. So this is 10 distributions only. Now, do you have any idea about the size of the S? Less than sigma. Less than sigma. Why? Because now the distribution is smaller. Why? I mean, why do you say that they are smaller? 1000 জনের জন্য করতেছিলাম, এখন আমরা মাত্র 10 জনের জন্য করতেছি। তো 10 জন তো এত বেশি ভ্যারি নাও করতে পারে, এখানে হাইয়েস্ট এন্ড লোয়েস্ট মান। উল্টো হতে পারে না? তুমি যখনই বলছো 1000 জন আর 10 জন, 10 জনের ভ্যালুই তো আরো বেশি ভ্যারি করতে পারে। আমরা কি শিখেছি? যত বেশি আমরা বড় বড় বেশি বেশি সংখ্যায় কাজ করব, তত বেশি পপুলেশনের কাছে চলে যাবে। এবং আমরা এটাও শিখেছিলাম শুরুতে যে if we reduce the number, then there is a problem, and then we did it n-1 if you just try to remember from the degrees of freedom. So that means the smaller the number, the higher the problem, the greater the problem, isn't it? Ji sir. So then any other point or explanation that you want to be in favor of less than sigma? No sir, আমি আর কিছু ভাবে পাইতেছি না। Okay, anybody? I have given you from the picture. S equals to sigma হবে sir, plus greater than or less than হবে। Okay, equals to sigma হবে। Okay, now Asad, do you have any idea? No sir, no idea. No idea. Okay, so now let me talk to you a while. When it is 1,000 students, the shortest student stands here, tallest student stands here, and from this length we do the standard deviation. And what is the formula of standard deviation? Shortest students minus mu
square. If you remember, x minus x bar whole square, x minus mu whole square. Tallest students minus mu square. And then try to understand the size of that square. Now, I have taken 10 groups and all of them I did again the different mean values. And when the mean values are there, do we have the value of the tallest students or the shortest students? We have a mean value. So mean is inside somewhere. Mean is inside somewhere. Already I have put it. And then if I look at it, maybe this is the smallest value and maybe this is the highest value. Yes, this is the highest value. Now the mean is very much equals to the population mean. And now the standard deviation is x1 minus x double bar or mu whole square and x10 minus mu then whole square. Now, does it give you any notion of the size of the S? Should it be equal to sigma? Should it be greater than sigma? Should it be lesser than sigma? Less than sigma. Less than sigma. Every time you do it, less than sigma. The explanation we are talking that because it's 10 less than sigma. Less than sigma every time. Never even equal to sigma. Never even equal to sigma. Every time less than sigma. Every time. Because the distance is now small. And when we do the standard deviation, then the square will be small than the bigger one. Okay? The square will be smaller than this bigger one. So it will always be less than sigma. So less than sigma is our correct answer. Now, if we got this less than sigma, what is the actual size? This, I don't want to go into detail, but I want to give you only what the scientists found. They found it to be sigma divided by the number of 1000 and the root of this 1000, or in other words, sigma by root n. So it will be smaller by this much. It will be smaller by this much. Now you understand, everybody? Or there is confusion? I'd like to repeat. Okay, I'm repeating. When we do the Jane? Okay, I will do it. I will do it. Eraser. We told you that we do not or we cannot cover the whole population. Then what we do? We decide on or we rely on a sample population. So scientists decided that, okay, they will go for one small sample and they will regard it as the population. And we regarded that it should be our Sher-e-Bangla Medical College, Borisal. And then this 1000 students, our N equals to 1000. 1000. And our mean is mu and our standard deviation is sigma. Now, when we do this, we have 1000 students. And now we decide to do the sampling from these population. We divide into 10 equal parts. And then from those 10 parts, 10 researchers did the individual sampling and they collected the heights individually and they did the mean. And when we do the mean, then the 10 different researchers, maybe someone got students from this corner,
So maybe here is one mean value for researcher number 1. And maybe researcher number 2 is here. Researcher number 3 is here. Researcher number 4 is here. Researcher number 5 is here. 6 is here. Just I'm trying to give some points. 8 is here. 9 is here. And 10 is here. And if we take all these values, and if we do mean of all these means, it will be exactly to our population mean. And we gave that X. We gave the name of that mean is X double bar. And we found that X double bar is very much equals to mu. But because this X double bar, we got it from a different data set. This data set has got 10 different values. And then we wanted to understand if this is the mean of this small data set, what will be the standard deviation? And we told you that this is the position of the shortest boy. This is the position of the shortest, tallest boy. In the similar way, similar fashion, this is the mean value. This is the mean value. All these are mean value. So if we distribute it, it should be from here to here. Mean of the shortest group or shortest mean, and this is the longest, highest mean, the largest mean. And this is the distribution of those 10 means. And if we do mean of the means, we found that it is exactly equal to the population mean. That means we can tell that these 10 means, they move around the population mean somewhere. They are moving around the population means. So this is a basic understanding. And now what is the standard deviation? From the distribution, we can understand this standard deviation will be smaller than the standard deviation of the 1,000. Because the thousands, there is a shortest boy and there is a tallest boy. And if we just deduct this value from the shortest to the mean, it will give rise to a very high value from where we can do square and then the square will look big. But this is the smaller one. Here, the square will look smaller. It will not be big. So that means every time we do the sampling distribution, the standard deviation will always be less than the population standard deviation. And what is it? We already learned that mean, this X bar, double bar equals to population mean, and this S, this is less than sigma, and this is equals to sigma by root over n. Understood? Understood? Anybody? Yes, sir. Okay, now if there is no question, then we have to move on to the next thing. Now, we have already got some idea that yes, if we do sampling, it will never be equal to the population standard deviation even. It will always be smaller. And our explanation should be in this way. Our explanation should be in this way, that the mean, that is mean is always population mean plus one standard deviation for the sigma and one standard deviation minus for the sigma. It will cover 68% of the individual values, that is the population values, 1,000 from those 1,000. But now a new thing. What is the new thing? Mean plus minus this small sigma, that is the S or sigma by root n, plus and minus. It will cover
68%. 2 standard deviation will cover 95% of the population mean values, because these are all means that we derive from the population. So we can tell the population mean will move from this position to this position 95% cases. This position to this position 68% cases. This position to this position 99% cases. Can we tell this? Anybody? Or you cannot understand this? Do you understand it? Okay, good. If it is clear, then you don't have to worry. If it is clear, we don't have to worry anything. Now we will go to the next. Yes? Anybody? Excuse me. Okay. So now here if we look at the slide, sampling is done for estimation through computation of an estimate of unknown parameter based on sample value. So আমরা তাহলে কি করলাম, স্যাম্পলিংটা কেন করলাম? We did it because we wanted to. Can this class be like 50% English, 50% Bangla? Okay, I'm trying to. Okay, thank you. I'm trying to. We did it to understand an unknown parameter. Unknown parameter is what? আমাদের দেশের 18 কোটি মানুষ, আমি জানি না ওই 18 কোটির প্যারামিটারটা কি, কিন্তু আমি ওই 18 কোটির মিনকে ধরার চেষ্টা করছি। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে মেডিকেল কলেজে যখন ভর্তি হয় সবারই কিন্তু একটা হেলথ চেকআপ হয়, এবং হেলথ চেকআপের রেকর্ডগুলো কিন্তু সব মেডিকেল কলেজে রয়েছে। কেউ যদি একজন উদ্যোগ নেয়, তোমরা নিজেরাই যদি কেউ একজন উদ্যোগ নাও যে হ্যাঁ আমি এই অল রেকর্ডগুলো নিয়ে আমি বাংলাদেশের জন্য একটা স্ট্যান্ডার্ড উচ্চতা, তাহলে আমরা বলবো কি যে ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টদের উচ্চতা এরকম। তাহলে আমার বাংলাদেশের যতগুলো, এখন তো 100 মেডিকেল কলেজ হয়ে গেছে, ইউনিভার্সিটি কতগুলো আছে, সবার যদি এই এন্ট্রি টাইমে তাদের যে হেলথ চেকআপ হয়, হাইট ওয়েট অনেক কিছু করা হয়, আমরা শুধু জাস্ট হাইট নিলাম। হাইট নিয়ে আমরা এই সব সারা বাংলাদেশের যতগুলো ছোট ছোট স্যাম্পল আছে, এই প্রতিটা মেডিকেল কলেজে ধরলাম 200, 100, কোনোটায় 500, কোনোটায় 1000, এই সবগুলো নিয়ে আমি যদি মিন করি, আবার মিনের মিন করি, সবগুলোর মিন আবার মিনের মিন যদি করি, তাহলে যেই মিনটা পাবো আমি বলতে পারবো this is the mean height of the students of those who are entering the university or entering at university level. বলতে পারবো না? নাও আমি তো 18 কোটি কখনো মাপিনি, তাই না? আমি জাস্ট থিওরিটিক্যালি শুরু করেছি একটা 1000 দিয়ে, এবং যেহেতু একটা থিওরিটিক্যালি 1000 দিয়ে শুরু করেছি, এটাই যেহেতু আমার প্রথম যাত্রা, আমরা এই যে এই শুরুতেই যে এস্টিমেটটা পেলাম যে 1000 জনের মিন, এই মিনের একটা স্পেশাল নাম আছে, আমরা বলি পয়েন্ট এস্টিমেট। মানে একটা পয়েন্ট থেকে আমরা যাত্রা শুরু করলাম। ওকে, when we started this with 1000 students, and these 1000 students are my starting point, and we have got a mean value, and this mean value is the point estimate of the heights of the students in Bangladesh. That means though we examined only 1000 students, but when we talk about the population, we will write that yes, the mean height of the population is say 160, say 170 centimeter, though it is based on the values from only one medical school. But point estimate should talk about the population. So you did it, you got a value, mean value, and then you will tell the mean height or mean weight of
Bangladesh population is that. It is called point estimate. And then the second, we go for talking about the intervals. So we did it, the population mean, we did the sampling distributions, and we are using a new standard deviation, the smaller standard deviation. And we are telling that the population mean will move from these to these value 68% of times, or these to these values 95% of the times. This way we are trying to talk about the population standard deviation value. And that estimate is called an interval estimate, because we got two values, and the values of the population mean will run through this value to that value. You will find population mean from that value, from the lowest value to the highest value. So because it will go within the interval of two values, that's why we call it interval estimate. Now, a new thing for you, but probably there will be no question probably in the final exam, but there will be a question in this current exam or the assessments. This standard deviation, the smaller one, which we got it from the computation of sampling distribution, and we know the exact size of the population, this is 1,000. Do we know the exact size of the 18 crore people? Because we did not measure all the values from 18 crore or 180 million people. Because we don't have the exact mean value of 180 million people, then the standard deviation that we are extrapolating for the population, there is some confusion, there is some question that should it be the correct standard deviation? Is it really that standard deviation that will represent the population, or it can be less or it can be more? There is a question. আমরা ক্যালকুলেট করে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পেলাম ছোট, এই ছোট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পপুলেশনে এরকমই কি সাইজ থাকবে? আমি তো 18 কোটি মানুষের মাপিনি, উচ্চতা মাপিনি। তাহলে আমার কাছে যেহেতু এক্স্যাক্টলি পপুলেশনের এক্স্যাক্ট মিন ভ্যালুটা নাই, কিন্তু আমি ক্যালকুলেট করে এই যে যেটাকে বলছি যে স্যাম্পলিং মিনের ক্যালকুলেশন করে মিন এক্স্যাক্টলি পেতে পারি, কিন্তু এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা যে এক্স্যাক্টলি ওইটা হবে তাতে কিছু সন্দেহ থেকে যায়। কারণ এইখানে তো আমি পেয়েছি কারণ আমার কাছে অলরেডি 1000 জনের সিগমা আছে, কিন্তু 18 কোটির ওই সিগমাটা তো অরিজিনালি আমার কাছে নেই। তাহলে আমি কি করছি? অলওয়েজ আমি কিন্তু ওই সিগমাটাকে ধরে নিয়ে কাজ করছি। তাহলে ওই ধরে নিয়ে কাজ করলে ওই অরিজিনাল 18 কোটির সিগমা যদি আমি কখনো মাপতে যাই, তাহলে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কিছুটা হলে এদিক ওদিক হতে পারে, একদম এক্স্যাক্টলি নাও হতে পারে। তাহলে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কিছু না কিছু ভুল থাকতে পারে। But this standard deviation that we have got from the sampling distribution, there is no other way to understand the population parameters other than this value, other than calculation from this value. But there is some question. There is maybe this is not quite correct. And you students, you are revolting. No, you are not talking correctly. You are not talking science. The same way scientists face this problem. But because there is no other way of understanding the population parameter, scientists decided that we have to use this standard deviation, but we will declare that we had no other way to use this standard deviation. So we are using, but we are giving these standard deviations a special name. This standard deviation is given a special name, and the name is standard error of the means. That means this is a standard deviation. We have to calculate it. We have to use it. We have no other ways to get through the population standard deviation. But because there might be some errors from the exact populations, we give this standard deviation a new name. And this error is standard, that we have to accept this error, but this is the standardized way to go. So this is the standard error that we have to calculate. যে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ছাড়া
আমাদেরকে পপুলেশনের প্যারামিটার বোঝার আর কোনো রাস্তা নাই, ক্যালকুলেশন করার আর কোনো রাস্তা নাই, এটাই একমাত্র রাস্তা, এইভাবেই একমাত্র পাওয়া যাচ্ছে। কিন্তু আমার যেহেতু 18 কোটির হিসাব জানা নাই, আমি 18 কোটির সিগমাও বলতে পারছি না, সুতরাং সায়েন্টিস্টরা বললেন ঠিক আছে, এখন মেনেই নিচ্ছে এখানে একটু ভুল আছে, কিন্তু এটা দিয়েই কাজ করতে হবে। তারা স্বীকার করলেন যে এখানে একটা ভুল আছে এবং সেই স্বীকারোক্তিটা তারা লিখে দিলেন, স্ট্যান্ডার্ড এরর। ওকে, স্বীকারোক্তিটা লিখে দিয়ে বললেন এইটা নিয়েই আমাদেরকে কাজ করতে হবে। এইভাবে আমরা স্ট্যান্ডার্ড এরর পেলাম। এনি কোয়েশ্চেন or you understand this concept? Any question or this is okay for understanding? স্যার আরেকবার বললে ভালো হতো। আরেকবার, ওকে, আরেকবার বলছি। আমরা প্রথমে পপুলেশনের মিন পেয়েছি একটা নোন পপুলেশন থেকে। নোন পপুলেশনটা কেমন? 1000 জন। এবং নোন পপুলেশন থেকে পেয়ে আমরা বুঝলাম যে মিন বের করা খুব সহজ, কারণ মিনটা এক্স্যাক্টলি মিন হয়, মিনটা এক্স্যাক্টলি মিন হয়। আর পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখলাম যে না, একটু ছোট হচ্ছে। কতটুকু ছোট হচ্ছে সেটাও আমরা ক্যালকুলেশন করে বের করেছি, সিগমা বাই রুট এন। কিন্তু এটা কোত্থেকে বের করেছি? আমাদের কিন্তু একটা নোন ছোট পপুলেশন থেকে, 1000 পপুলেশন থেকে। আমরা যদি এখান থেকে এখন চলে যাই বড় পপুলেশনে, যেমন বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশের 18 কোটির তো আমরা ওজন মাপিনি, তাহলে 18 কোটির, ওই যে আমরা যখন প্রথমেই 1000 জন তাদের উচ্চতা মেপেছিলাম, সেই উচ্চতার গড় হয়েছে, সেই উচ্চতার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়েছে। তাহলে 18 কোটির গড় আর 18 কোটির স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো আমরা মাপিনি। সেক্ষেত্রে 18 কোটির গড় আমরা ঠিকই পাবো, কারণ আমরা দেখেছি গড় ভেরি মাচ ইকুয়াল টু গড়। কিন্তু এটা যেহেতু ছোট হয়, এই ছোটর মধ্যে তাহলে তো কিছু না কিছু হয়তো ভ্যারিয়েশন থাকতেও পারে। এক্স্যাক্টলি একদম ওই রকমই সিগমা বাই রুট এন হবে হয়তো বা, কিন্তু ধারে কাছ দিয়ে একটু ভুল হয়েও যেতে পারে, কারণ একদম 18 কোটির এক্স্যাক্ট হিসাব তো আমরা পাইনি। কিন্তু এই ছোটটা দিয়ে করা ছাড়া আমাদেরকে পপুলেশন প্যারামিটার বোঝার কোনো আর রাস্তা নাই। There is no other way than to calculate this smaller standard deviation. We don't have any other way of calculation, only a single way. That is the reason, যেহেতু মাত্র একটাই সিঙ্গেল ওয়ে আছে, সায়েন্টিস্টরা বললেন কি আমরা মেনে নিলাম এটার মধ্যে একটা ভুল আছে, কিন্তু এই ভুল দিয়েই আমাদেরকে কাজ করতে হবে। এবং সেই কারণে তারা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে একটা নতুন নাম দিলেন স্ট্যান্ডার্ড ভুল, স্ট্যান্ডার্ড এরর। এটা দিয়েই আমরা কাজ করলাম। এখন কি বোঝা গেছে সবকিছু? Do you understand? জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। ইফ ইউ ডু আন্ডারস্ট্যান্ড, এরপরে আমি জাস্ট খালি স্লাইড পার করে যাব, কারণ এতক্ষণ আমি যা বলেছি এই পরবর্তী স্লাইডের ব্যাখ্যাগুলো একটা স্লাইডেই আমরা শেষ করেছি। নাও স্টার্ট ফ্রম দিস। oops discard. ও আচ্ছা, এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনে এসেই শেষ। আচ্ছা, এই যে কথাগুলো এটা তাহলে পরবর্তী ক্লাসের জন্য। আচ্ছা, আমরা এখানে এসে শেষ করে দিলাম। আমরা তাহলে পরবর্তী ক্লাসের অর্ধেক পড়া শেষ হয়ে গিয়েছে। এখন ওই পড়াগুলোই আমরা জাস্ট গুছিয়ে লিখে আমরা দেখার চেষ্টা করব তাহলে নেক্সট ক্লাসে। আপাতত যতটুকু ক্লাস হয়েছে, এনি কোয়েশ্চেন? অথবা if you have any question from the previous classes, we can discuss. স্যার প্রিভিয়াস ক্লাসের একটা কোশ্চেন আছে, প্লিজ। স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার ক্ষেত্রে স্যার এই পর্যন্ত বোর্ডে যে মানে ম্যাথ গুলো আসছে স্যার, ওখানে মানে যে ক্যালকুলেশন গুলো আসছে স্যার, ওখানে ওগুলো সলভ করার ক্ষেত্রে একটা কথা লিখছে স্যার, when the sample size is 30 or less than 30, then we use the formula of standard deviation root over x minus x bar divided by n minus 1. x bar root over যদি বলো তাহলে ভিতরে স্কয়ার আছে, x bar স্কয়ার, x bar আছে স্যার। জি স্যার, স্কয়ার আছে স্যার। এখন আমার প্রশ্ন হচ্ছে স্যার, হচ্ছে স্যাম্পল সাইজ, তার মানে স্যাম্পল সাইজ যদি মানে 30 এর কম হয় তাহলে কি আমরা এই ফর্মুলাটা ইউজ করব স্যার? আপনি অবশ্য বলছেন যে n, স্যার এখানে স্যার হয় 30, প্রশ্নটা এখানে। আচ্ছা, আমরা যদি দেখি যে 30 দিয়ে যদি কাজ করি, 30টা যদি হয় আমার স্যাম্পল সাইজ অথবা 30 এর কম, তাহলে n-1 দিয়ে করা উচিত। আমরা এগুলো আসবো, এগুলা ওই যে বললাম যে নেক্সট ক্লাসে আলোচনা একটা হয়ে যাবে। ইউজুয়ালি
কিন্তু তোমরা যখন কাজ করবে, তোমাদেরকে যখন আমরা অঙ্ক করতে দেব, আমরা লিখে দেব, আমরা যদি বলি যে এটা আমার পপুলেশন, তাহলে পপুলেশন যদি 30 জন হয় তাহলে n দিয়েই করবে। যদি আমি বলি যে এটা একটা স্যাম্পল, তখন n-1 দিয়ে করবে। ওকে? Yes, thank you. হ্যাঁ, any other question from previous classes? স্যার মাল্টি স্টেজ আর মাল্টি ফেজ স্যাম্পলিংটা আরেকবার একটু বুঝাইলে ভালো। ওকে, মাল্টি স্টেজ স্যাম্পলিং এটা হচ্ছে যে আমি ঘরে বসেই স্টেজগুলো পার করে তারপরে আমি মাঠে নামবো। স্টেজটা কি, যে এক একটা স্টেজে এক একটা জিনিস আমি চুজ করব। আমি যদি কোন এলাকায় যেতে চাই, আমি একদম নিউট্রাল থাকতে চাই, আমি একটা পার্টিকুলার গ্রামে চিত্র, সে ফর এক্সাম্পল আমি যদি বলি যে ডায়রিয়ার চিত্র অথবা ARI এর চিত্র আমি দেখতে চাই, then what can we do? We can go for multi-stage sampling sitting in our office. কিভাবে? কোন গ্রামের ডায়রিয়ার চিত্র দেখবো আমি জানি না, আমি এখনো কোনো কিছু ঠিক করিনি, আর আমার কোনো প্রেজুডিসও আমি রাখতে চাই না। I want to be neutral. I want to be neutral in my applications or in my study. So what we do, we sit. বাংলাদেশে বসি, তাহলে বাংলাদেশ একটা দেশ, এইটার ইয়া কোথায়, কয়টা প্রথম ভাগ কি, ডিভিশন, তাহলে ডিভিশন ধরলাম 7টা বা 8টা ডিভিশন আছে, তাহলে সেখান থেকে আমি কয়টা ডিভিশন নেব, ধরে নিলাম একটা। এবং এই যে একটা ডিভিশন নেব, এই একটা ডিভিশন আমি কিভাবে নেব? How do I select that one division? I will select randomly. So I will select randomly one division from out of 7 or 8 divisions in Bangladesh. So this is stage 1. And then under those divisions, there are some districts. Which district will I take? Again, I will take one district randomly, stage 2. Then under that district, there are some upazilas. Which one I will take? Again, I will do sampling, random sampling from the lottery, 1. Stage 3 complete. Then stage 4. In that upazila, there are some unions. Which one will I take? I will take the 1 or 2, but those 2 or 1 or 5 will be selected randomly. That means it will be a random selection. So stage 4, my unions are taken. And in those unions, there are many households. And how many households will I take? And I will take, again, do this random selection. Or I can go for systematic sampling, even if it is a household survey. Usually we go for systematic sampling when it is household survey. So in this way, we decide beforehand, before going to the field, that how will I really select my areas. And this is called multi-stage. But multi-phase is, if you have to understand phase, it is not a stage. Phase means, that means it is already naturally distributed in the community, in the population. What I'm doing, I'm trying to catch up those population through different phases. One phase, say for example, if it is a school health clinic, he doesn't give stool examination for all the students, all the children. No, those he suspects. Those he suspects dental caries, then he only gives the advice for dental treatment for those, not all. This is called multi-phase. That means everyone has a different phase and different problems and different distributions. I want to catch those. Or another one, multi-phase, is that, say for example, the example of tuberculosis. Yeah. So tuberculosis patients are distributed randomly in the nature, in the population, but I want to catch them. So how do I catch them? The first phase is that I catch them according to my history. Those who have a history of cough and mild fever come to me. So the first phase, a small number of people will come, or maybe a considerable number of people will come. And then in the second phase, I will do the X-ray. So then some of those will come with opacity in the X-ray. So in this opacity, the
sample size again will be smaller than the previous one. And then whom I got the opacity, I tell them that, okay, go for your sputum examination. And we want to check tubercle bacilli in your sputum examination. This is how. And you see, both of these cases, we do not do any lottery, no lottery. But because this is naturally distributed, randomly distributed, we are trying to catch this. That's why it is called multi-phase. Different phase, different application, different usage. Understood? Yes, sir. Okay. Any other question? স্যার সিস্টেমেটিক স্যাম্পলিং এর ক্ষেত্রে যে ফার্স্ট র্যান্ডম নাম্বারটা সিলেক্ট করে ওটা কি মানে স্যাম্পলিং ইন্টারভ্যালের নিচের নাম স্যাম্পলিং ইন্টারভ্যাল দিয়ে আমি ভাগ করব হচ্ছে গিয়ে এই পপুলেশন সাইজকে স্যাম্পলিং ইন্টারভ্যাল আর পপুলেশন সাইজের ভাগে আমার যেটা হবে সরি স্যাম্পলিং ইন্টারভ্যাল দিয়ে ভাগ করব আমার ডিজায়ার্ড স্যাম্পল সাইজ আর টোটাল পপুলেশন সাইজকে ভাগ করলে যেটা পাবো এটা হচ্ছে স্যাম্পলিং ইন্টারভ্যাল প্রথম নাম্বারটা আমি লটারি করে নেব এরপরে ওই ইন্টারভ্যাল দিয়ে Hello, any other question? কোনো প্রশ্ন আছে? Okay, if there is no question, then I think we can finish this class. আমরা আর আগামীতে একটাই মাত্র ক্লাস করব, ওইটাই আমাদের বায়োস্ট্যাটিস্টিক্স কোর্স শেষ হয়ে যাবে। এরপরে আমরা পরীক্ষার জন্য একটা দিন দিয়ে দেব। তোমরা প্র্যাকটিস করতে থাকো, লেখাপড়া করতে থাকো, আর তোমাদের এই পরীক্ষার আগে আমি তোমাদেরকে হয়তো একটা ছোট্ট একটা মানে মক প্রশ্ন দিয়ে দেব, যে সমস্ত প্রশ্নগুলো তোমরা যদি কভার করো, উত্তর দেওয়ার চেষ্টা করো নিজেরা গ্রুপে আলোচনা করে নিজেদের মধ্যে, তাহলে আশা করা যায় যে ওই পরীক্ষার হলের প্রশ্নগুলো তোমরা পারবে। ওকে, এনি কোয়েশ্চেন? If there is no question, then I want to finish. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Assalamu alaikum. Assalamu alaikum. Wa alaikum assalam.